আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার ও জুলাই সনদে সমঝোতায় আসতেই হবে। ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন। শিগগিরই দেশে ফিরবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানালেন লুৎফুজ্জামান বাবর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। সাদিক ফরহাদের নেতৃত্বে যাত্রা শুরু করল ডাকসু। জুলাই শহীদদের প্রতি বিজয় উৎসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন 5 শিক্ষার্থী প্রতিনিধি। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর থেকে কমানো হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমানা নির্ধারণের আন্দোলন বন্ধ না করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় বিচার শুরু। সশস্ত্র বাহিনীর কেউ মানবতা বিরোধী অপরাধে জড়ালে বিচারে বাধা নেই, জানালেন চিফ প্রসিকিউটর। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প। উৎপত্তিস্থল ভারতের আসাম। রিক্টার স্কেলে মাত্রা 5.9। এবারে বিস্তারিত সংবাদ। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠকে তিনি বলেন, একমত হয়ে জুলাই সনদ হলেই নির্বাচন সার্থক হবে। এর মাধ্যমে নবজন্ম হবে জাতির। সংস্কার ও জুলাই সনদের বিষয়ে সমঝোতায় আসতেই হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই এক হয়ে বন্ধ করতে হবে স্বৈরাচারের ফেরার সকল রাস্তা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠক। এতে যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে এই উদ্যোগ পৃথিবীতে নজির সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, সবকিছু নির্ভর করছে এর সমাপ্তি বা শেষ অংশের উপর। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি, আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। তবে সমঝোতা বা ঐক্যের মাধ্যমে তা হতে হবে বলেও জানান তিনি। জাতির সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে, একটাই অভিজ্ঞতা পাবো। এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন স্বৈরাচারের সব পথই বন্ধ হয়ে যায়। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বের না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। এ সময় তিনি বলেন, সংস্কার কি চাই তা ঠিক করাই বড় কাজ। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বাস্তবায়নের পথ বের করা হবে বলেও জানান তিনি। আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে জিজ্ঞেস করে, কি করতে হবে আমার? ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। বাস্তব পক্ষে মৌলিক বিষয় আরো অনেক বেশি আছে। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সমাপনী বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে, কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে।
আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে, গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে। কমিশনের সময় বৃদ্ধি করে বাস্তবায়নের পথকে নিশ্চিতভাবে সকলের কাছে প্রস্ফুটিত করে আমরা যেন এই কমিশনের কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করতে পারি। সোমবার মেয়াদ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি উচ্চ আদালতের পরামর্শ অনুযায়ী বাস্তবায়নের সুপারিশ করেছে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা। ভবিষ্যতে কেউ যেন চ্যালেঞ্জ করে জুলাই সনদকে পরিবর্তন করতে না পারে সেই লক্ষ্যে সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করার উপরেও জোরদার দেন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনো ঠিক হয়নি। যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনদের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে। সংবিধান অর্ডার 2025 নামে যদি জুলাই সনদের অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। জুলাই সনদে সংবিধানের সাথে সাংঘর্ষিক 43টি ধারা বাস্তবায়নে উচ্চ আদালতের সুপারিশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। জুলাই সনদ ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয় সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্য আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে মৌলিক সংস্কারগুলোর আইনি প্রক্রিয়া এবছরের নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। সংস্কার বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। জুলাই সনদের আইনি কাঠামোর উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতারা। তিনি নিজে বক্তব্য রেখেছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। ভারতে বসে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য। সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। ওনারা একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ। যাত্রা শুরু হলো 38তম ডাকসুর। প্রথম বৈঠক করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাদিক ফরহাদের নেতৃত্বাধীন নবনির্বাচিত প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 জন ছাত্র প্রতিনিধিকে নিযুক্ত করা হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে। বৈঠক শেষে ডাকসুর এই বিজয়কে জুলাই শহীদদের উৎসর্গ করেন ভিপি সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। দীর্ঘ 5 বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকসুর সভাপতি ও ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে নবগঠিত ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। পরে সবার সিদ্ধান্ত তুলে ধরেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা করেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি। ভিপি, জিএস, এজিএস ছাড়াও সিনেটের সদস্য নির্বাচিত হলেন সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কি কাজ হতে পারে, কোন উইকে কি কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাআল্লাহ। এ সময় ডাকসু বিজয়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে বলে জানান ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় করিনি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ভিপি বলেন, নেতা নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই কাজ করবেন তারা। আমাদের যারা সহযোগিতারা আছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ ছাত্র সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএব এর নতুন কমিটির পরিচিতি সভায় তিনি আরও বলেন, 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষকদের ভিসির পদে বসানো হয়েছে। তারাই এখন একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে। রাষ্ট্র ও একটি মহল মিলে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। ইসলাম প্রচারের নামে মওদুদীতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা মানুষ মেনে নেবে না। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। আপনি জালিয়াতি না বললেও একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়, ঠিক একই কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, বিভিন্ন এলাকায় এলাকায় এই আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর থেকে কমাচ্ছে সরকার। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 বছর এবং ছেলেদের সাজার মেয়াদ বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। রিপোর্ট মাহবুব কবির চপলের। সারা দেশে 68 কারাগারে এখন বন্দী প্রায় 80,000। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 6,700 জন। তাদের মধ্যে পুরুষ 6,350 আর নারী 350 জন। দেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে 30 বছর সশ্রম কারাদণ্ড। এমন আসামিদের অনেকেই বয়োবৃদ্ধ হবার কারণে তাদের চিকিৎসায় খরচ বাড়ছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। এ অবস্থায় যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে অনেক আসামিকে খালাস দেওয়ার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লাইফ টার্মটাতে 30 বছর ওইটাকে কমায় কত করা যায় একটা যুক্তিযুক্ত একটা করে, যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসু ও জাকসু নির্বাচনে ভালো করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনেও এ ধারা অব্যাহত রাখতে প্রস্তুতি চলছে। সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন স্থানে যারা রাস্তা অবরোধ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এবারের পূজাও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পূজার জন্য নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে
যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। পুরস্কার ঘোষণার পর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এইগুলি ব্যাপারে অল্প সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠন হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের লক্ষ্য নিয়েই, তাই বিষয়টি নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এর আগে অন্য একটি মামলার শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানতে চান ডিফেন্স সদস্যদের ট্রাইব্যুনালে বিচারের সুযোগ রয়েছে কিনা। জবাবে এসব জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 5 আগস্ট 2024 স্বৈরশাসক শেখ হাসিনার পতনের দিন রাজধানীর আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা। পুলিশ 6 জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর রোববার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার। ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে 2014 সালে মেহেরপুরে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 16 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল 1। একই আদালতে চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়, আর ট্রাইব্যুনাল 2-এ হয় আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশে রিক্টার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বিকেল 5:11 দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। বাংলাদেশ সহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে এই ভূকম্পন। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান অগণিত ভক্ত অনুরাগী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায়। শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে ফরিদা পারভিনকে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভিতর আছি পক্ষে কমনে আসে যায়। সবাইকে ফাঁকি দিয়ে গানের পাখিটির মতোই উড়াল দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। আমি ধরতে পারলে মনে পড়ে দিতাম লালন গানের জন্য বিশ্বখ্যাতি কুড়ানো এই লালন সম্রাজ্ঞীর মরদেহ রাজধানীর তেজগাঁও এলাকায় তাঁর বাসা থেকে তেজকুনিপাড়া মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
সেখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন তার সুহৃদ ভক্ত এবং অনুরাগীরা। লালনের চিন্তা চেতনাকে নিজের মতো করে উনি ছড়িয়ে দিয়ে গেছেন। উনি একটা লিগেসি রেখে গেছেন আমাদের জন্য। আমাদের উচিত হচ্ছে কি তরুণ সমাজে সেই লিগেসিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আল্লাহর কাছে দোয়া করি দেশটা একটা ভালো জায়গা পান। শ্রদ্ধা জানাবার জন্য এসেছেন তার পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ফরিদা পারভিনের সৃষ্টিকর্ম প্রধানত লালন শাহের গানের মাধ্যমে বিকশিত হলেও আধুনিক বাংলা গানে ছিল তার অবাধ বিচরণ। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। সঙ্গীতের অনবদ্য অবদানের জন্য তিনি পেয়েছেন 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাপানের ফুকুওকা এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ড সহ অসংখ্য দেশি বিদেশি সম্মাননা ও পুরস্কার। প্রেমের কি স্বাদ আছে বলো। এই গানগুলো আসলে আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসে এবং আজকের দিনে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এই সবখানে কিন্তু ফরিদা পারভিনের গান আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। ফরিদা পারভিন আমাদের যা দিয়ে গেছে তা অফুরন্ত ভান্ডার। ওনার যা সৃষ্টি যাতে ওনার সাথে চলে গেল এটা যাতে না হয়। তিনি চলে গেলেও তার যে গান এটা তো বেঁচে থাকবে। এভাবে উদ্যোগটি গ্রহণ করা হবে সেটা আমরা চিন্তা করব। দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগে ৭১ বছর বয়সী ফরিদা পারভিন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রেখে গেছেন বিশিষ্ট বংশীবাদক স্বামী গাজী আব্দুল হাকিম, 3 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য ভক্ত এবং অনুরাগী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগারগাঁওয়ে PKSF ভবন 2 উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে সব ধরনের সহায়তা দিতে এনজিওগুলোর প্রতি তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। এই সুযোগটা নিল কিনা? প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, জুলাই সনদ কার্যকর করার বিষয়ে সরকার উদ্যোগ না নেওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন তারা। এ সময় জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, আগামী নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, 19 তারিখ সব বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9টার পর চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন কেন্দ্রীয় সংসদে 26 জন এবং হল সংসদ পদে 2 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদে 7 জন ভিপি প্রার্থী এবং 2 জন এজিএস প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তবে প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেনি ছাত্র শিবির, ছাত্রদল ও বাকছাসের মতো ছাত্র সংগঠনের প্রার্থীরা। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। আগামী 16 সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্বাচনে প্রার্থীদের দিতে হবে ডোপ টেস্টের নমুনা। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর প্রদান করা হয়েছে। বিকেলে সিনেট ভবনের প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা এই লটারির আয়োজন করেন। প্রথমে ভিপি, এরপর জিএস এবং পর্যায়ক্রমে রাকসুর 23টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 248 জন প্রার্থীকে ব্যালট নম্বর দেওয়া হয়। পরে সিনেটের ছাত্র প্রতিনিধির 5টি পদে 58 জন প্রার্থীকে দেওয়া হয় ব্যালট নম্বর। সন্ধ্যায় ব্যালট নম্বর সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্যের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে পারলে দেশটি আমদানি শুল্ক কমাতে পারে। সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক শেষে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বাণিজ্য ঘাটতি কমাতে বিমান, তুলা, সয়াবিন সহ বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার চেয়ে আমেরিকার গমে প্রোটিন বেশি হওয়ায় দাম কিছুটা বেশি পড়ছে বলেও জানান তিনি। ব্যবসাটা যুক্তরাষ্ট্রের সাথে হয়, যদি আপনারা লক্ষ্য করেন, জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ, গম এবং সয়াবিন, এর সাথে কটন, এর সাথে আমরা অতিরিক্তভাবে অতিরিক্ত কৃষি পণ্য এবং অতিরিক্ত জ্বালানি পণ্য এবং আমাদের প্লেন, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আশা করি যে যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, তাহলে আমরা যদি আরও বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। যশোরের চৌগাছার সড়কদহ ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এই ধরনের কার্যক্রম সমাজে উদাহরণ সৃষ্টি করবে, যার পথ ধরে আরও অনেকেই তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে উদ্যোগী হবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এবং শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে আদ্দিন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন, গাইনি, শিশুসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে হাজির হয়েছিলেন হাজারো রোগী। সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় সমাজে বিত্তবানদের এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। একটা ভালো কাজ যদি একজন করে, তারা একজন ওই ভালো কাজটা ফলো করে, তাই না? এই জন্য আমাদের উদ্দেশ্য যে আমরা সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবো না, বা আমাদের ইউনিয়নটা যদি আমি করি, তাই না, তখন পাশের ইউনিয়নটা চেষ্টা করবো এই কাজটা করার। মাসব্যাপী অনুষ্ঠিত 23টি ক্যাম্পে প্রায় 50,000 রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে 1000 রোগীর ফ্রি চোখের ছানি অপারেশন এবং 2500 রোগী চশমা পেয়েছেন। যশোর ছাড়াও আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেক রোগী। আমি আইসি করছি না, কত কষ্ট করে আমি এখানে আইসিতে জানো না, পুরি দেখাতে পারলাম, ভিজিট লাগলো না। আমার পায়ে ব্যথা, বসিয়া উঠতে বসতে ব্যথা করে ডাক্তারের কাছে। আলহামদুলিল্লাহ আমার চাচাকে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আপনার ওনারা অবশ্যই উঠানোর জন্য আপনার যোগাযোগ করতে বলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে ডাক্তারও ভালো, চিকিৎসাও ভালো এবং সকলেই সুন্দরভাবে সেবা পেয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরো বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বলে জানান শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। এখানে আমরা একটা ফুল প্যাকেজ ডাক্তার দেখা হচ্ছে, যদি ব্লাড সুগার চেক করার দরকার হয় করা হচ্ছে, ব্লাড প্রেশার চেক করা হচ্ছে, তারপরে তাদেরকে ওষুধপত্র দেওয়া হচ্ছে। অপারেশন লাগলে আমরা সেটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওনারা যে অপারেশন করতে পারবেন। মেডিকেল ক্যাম্পে এছাড়াও চিকিৎসা সেবা দেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ জয়ে পাকিস্তানের বিপক্ষে 128 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এর আগে ম্যাচ নিয়ে যত আলোচনা সমালোচনা হয়েছিল তার ছিটে ফোঁটাও দেখা গেল না দুবাইয়ের মাঠে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে 6 রান যোগ হতেই সাজঘরে সাইম আয়ুব ও মোহাম্মদ হারিস। ফখর জামান ও সাহেবজাদা ফারহান 38 বলে 39 রান যোগ করলেও ভারতীয় বোলিংয়ে অসহায় থাকে পাকিস্তানের ব্যাটিং। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন সাহেবজাদা। তবু সালমান আগার দল যে 100 রানের গণ্ডি পার হয় তা সম্ভব হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে। তিনি 16 বলে 4 ছক্কায় 33 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত 127 রানে থামে 9 উইকেট হারানো পাকিস্তান। ভারতের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ও অক্সর প্যাটেল 2টি করে উইকেট তুলে নেন। বৃষ্টির কবলে পড়েছে NCL T20 ক্রিকেট প্রতিযোগিতা। রাজশাহীর ম্যাচটি মাঠে গড়ালেও টানা বৃষ্টিতে বগুড়া ভেন্যুর খেলাটি মাঠে গড়ায়নি। এদিকে বগুড়ায় বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সিলেট ও রংপুরের খেলাটি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আপাতত খেলার উপযোগী নেই। তাই ওই মাঠের আগামী দুদিনের ম্যাচগুলো হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার ও জুলাই সনদে সমঝোতে আসতেই হবে ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানালেন লুৎফুজ্জামান বাবর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। সাদিক ফরহাদের নেতৃত্বে যাত্রা শুরু করল ডাকসু। জুলাই শহীদদের প্রতি বিজয় উৎসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন 5 শিক্ষার্থী প্রতিনিধি। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর থেকে কমানো হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমানা নির্ধারণের আন্দোলন বন্ধ না করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় বিচার শুরু। সশস্ত্র বাহিনীর কেউ মানবতা বিরোধী অপরাধে জড়ালে বিচারে বাধা নেই, জানালেন চিফ প্রসিকিউটর। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প। উৎপত্তিস্থল ভারতের আসাম। রিক্টার স্কেলে মাত্রা 5.9। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।